বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দীর্ঘদিন পর বহু বছর পর বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ, সবাই এই মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পাচ্ছেন, কথা বলতে পাচ্ছেন, কিন্তু তারপরেও কিছুটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে আসলে কি আমরা পরিপূর্ণভাবে মুক্ত। একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, একজন গ্লোবাল আইকন, বাংলাদেশের অত্যন্ত গর্বের মানুষ, তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তার নেতৃত্বাধীন এই সরকার কেমন করছে? যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এই লড়াইটা ছিল গত 15 বছর ধরে, সেই লক্ষ্যে পৌঁছে দেওয়াটা এই সরকারের দায়িত্ব। তারা কি সেখানে পৌঁছে দিতে পারবেন বাংলাদেশকে? সেই অঙ্গীকার কি তাদের মধ্যে আছে, বা তারা কি সেটাকে স্পষ্ট করেছেন? কিভাবে করবেন, কবে করবেন, এখন পর্যন্ত সেটা স্পষ্ট নয়। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন জনপ্রতিনিধি হয়ে, কারণ মানুষ ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সেই সঙ্গে অন্যান্য অধিকারও এর সঙ্গে সংযুক্ত ছিল, কিন্তু সেই ভোটের অধিকার পেয়ে মানুষ যখন কাউকে নির্বাচিত করবে, তারা সেই ভোটারদের প্রত্যাশা পূরণ করবার জন্য কতটা তৈরি, কতটা অঙ্গীকারবদ্ধ, এইসব প্রশ্ন আছে। এর সঙ্গে প্রশ্ন আছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু গত কয়েক বছর এটা মনে হয়েছে যে আমরা কতটা আসলে স্বাধীন, কতটা সার্বভৌম, সেটা নিয়ে প্রশ্ন তুলবার অভ্যন্তরীণভাবে সুযোগ আছে। বাইরের অনেকের কর্মকাণ্ডে সেটা অনেক সময়ই প্রতীয়মান হয় না। সেই ধারা 5ই অগাস্টের পরে, কিংবা আরও বিশেষ করে বললে 8ই অগাস্টের পরেও অব্যাহত আছে। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন শাফকাত রাব্বী। শাফকাত রাব্বী একজন কলামিস্ট, লেখালেখি করেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। এর বাইরেও তার আরও অনেক পরিচয় আছে। তিনি আমার বায়ে বসা। আমার ডানে আছেন আরেকজন তরুণ গবেষক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, পিপসের সিনিয়র ফেলো শাফকাত মনির। অর্থাৎ দুই শাফকাত আমার দুই পাশে, আমার ডানে শাফকাত মনির। স্বাগত আপনাদের দুজনকে। এবং শাফকাত রাব্বী, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। ধন্যবাদ আমাকে আনার জন্য। বাংলাদেশের জনগণ অনেক বছর পরে, প্রায় বলা যেতে 15 বছর, আরও বিশেষ করে বললে 10 বছর 11 বছর পরে একটা অসম্ভবকে সম্ভব করলো। অর্থাৎ শেখ হাসিনার একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে বিদায় করতে পারলো এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন। আমার, আপনার এবং আপনাদের দুজনের কাছে প্রশ্ন, এই কাজটা কিভাবে সম্ভব হলো? এটা কারা করলো? নেতৃত্বে কারা, সঙ্গে কারা? এবং আমরা বাইরে থেকে অনেক কথা শুনি, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম, যেভাবেই বলি না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে যেসব ব্যাখ্যা বিশ্লেষণ শুনি, এটা যুক্তরাষ্ট্র করেছে, এটা আইএসআই করেছে, এটা চীন করেছে, এটা লন্ডনে বসে তারেক রহমান এবং আইএসআই মিলে করেছে। সো অনেক অনেক রকমের কথাবার্তা আছে, ন্যারেটিভস আছে। আপনারা কীভাবে দেখেন? শাফকাত রাব্বী, আপনি যদি শুরু করেন। জি, আমি খুব সংক্ষেপে বলি। এটা এখন সবচেয়ে পপুলার প্রশ্ন যে এইটা কে করলো? এটা কি আমেরিকা করলো নাকি অন্য কোনো দেশ করলো? আসলে তার ট্রুথ এখানে হচ্ছে যে শেখ হাসিনাকে গত 15 বছর ধরে তার নিজের কার্যক্রম, তার দলের কার্যক্রম সহ তার যে ইমেজ তৈরি হচ্ছিল সারা পৃথিবীতে, সেই ইমেজটার কারণে তাকে একটা ফিমেল এম্পাওয়ারমেন্টের আইকন থেকে 15 বছরে তাকে ডিগ্রেড করে ফাইনালি ওয়ান পার্টি স্টেট, অটোক্র্যাট, ডিকটেটর হতে হতে টাইরান্ট, এবং বিবিসি তাকে কনক্লুড করছে অ্যাজ এ ডেসপট তার যেদিন তার পতন হয়। তো এই শব্দগুলো কিন্তু গ্রেডেশন আছে, রাইট? মানে ডিকটেটর, অথরিটেরিয়ান হতে 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 ডেসপট হিসেবে সে গেছে। এই ন্যারেটিভটা যখন ওভার দ্য 15 ইয়ার্স বিল্ড হলো, এটা অবশ্যই তার নিজের কারণেই হয়েছে, তার দলের কারণে হয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, HRW, স্টেট ডিপার্টমেন্ট, বিভিন্ন আদার সংস্থা এই কথাগুলো আস্তে 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 সারা পৃথিবী মানুষকে অভ্যস্ত করে তুলছে যে দিস ইজ নট এ ফিমেল এম্পাওয়ারমেন্ট চ্যাম্পিয়ন, ইট ইজ অ্যাকচুয়ালি আ টাইরান্ট। এটা যখন হয়ে যায়, পৃথিবীতে টাইরান্টস আর লোনলি, টাইরান্টের কোনো ফ্রেন্ড থাকে না একটা পর্যায়ের পরে। তারও তাই হয়েছিল, একটা পর্যায়ের পর উনি ভারত ছাড়া আর কারো কোনো ফ্রেন্ড ছিল না তার। সো সিস্টেম্যাটিক্যালি শি বিকেম উইকেন্ড ওভার দ্য 15 ইয়ার্স। সো এই কারণেই প্রথম দিককার আন্দোলনগুলো ফেল করলেও লাস্টে যখন এই হাজার হাজার ছাত্র জনতা নেমে আসলো, তখন তার যেই ব্রুটাল রিপ্রেশন চালাতে হতো এটা থামানোর জন্য, সেটার জন্য যে গুডউইল বা ব্যাকআপ থাকার কথা, সেটা তার ছিল না।
সো এখানে এটা আসলে একটা দুটা কোনো কান্ট্রির ব্যাপার না, এটা ওভার দ্য ইয়ার্স সে নিজেই উইকেন্ড হয়ে ফাইনাল ওভারে এসে একটা নতুন বলারের কাছে বোল্ড আউট হয়ে বের হয়ে গেছে। এটা হচ্ছে তার স্টোরি। শওকত মুনীর। প্রথমে জিল্লুর ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে বহুদিন পরে আমি তৃতীয় মাত্রায় এসেছি এবং এই ঘটনাটার অবতারণা করেই আমি শুরু করতে চাই। অনেক সময় গেছে যখন আপনি আমাকে আসতে বলেছেন, কিন্তু আমি আসতে পারিনি কারণ আমি জানতাম যে আমি এখানে এসে মন খুলে কথা বলতে পারবো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানুষের প্রজাতন্ত্র বাংলাদেশ, সেটা পরিণত হয়েছিল ভয় প্রজাতন্ত্রী বাংলাদেশে। আমরা 24 ঘন্টা একটা ভয়ের মধ্যে বাস করতাম। আপনার প্রোগ্রামে এর আগেও যতবার এসছি গত 15 বছর 7 মাস ধরে, তখন আমার সবসময় বেরোনোর পরে চিন্তা থাকতো যে কোথাও থেকে কি কোনো টেলিফোন আসবে বা এর কারণে কি আমাকে কোনো সমস্যা ফেস করতে হবে। আজকে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে সম্পূর্ণ ভয়হীনভাবে শান্ত চিত্তে খোলা মনে আজকে কথা বলতে এসেছি। যেটা শাফকাত রাব্বি ভাই অলরেডি বলেছেন যে by the time Sheikh Hasina left Bangladesh on the 5th of August, she was nothing but a despot. A despot who did not hesitate to kill her own people. মানুষের কে হত্যা করতে, শিশুদেরকে হত্যা করতে, মানুষকে পঙ্গু করতে, অন্ধ করতে সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। এবং এটাই শেখ হাসিনার রাজনৈতিক এপিটাফ। আমি একজন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো যে আমি মোটেও সারপ্রাইজ নই। আমরা বহু বছর থেকে দেখে আসছি যে যেভাবে মানুষকে নিপীড়ন করা হচ্ছিল, যেভাবে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছিল, যেভাবে মানুষকে উপর অত্যাচার চালানো হচ্ছিল, যেভাবে গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তিনটে নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, বা ভোট দিলেও সেটা কাউন্ট হয়নি। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছি, সেটাও কাউন্ট হয়নি। এই সব কিছুর পরে এবং একটা প্রেসার কুকার জাতীয় পরিবেশ এই দেশে ক্রিয়েট করা হয়েছিল। আমরা সবাই আশঙ্কা করছিলাম যে যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটবে, এবং সেই বিস্ফোরণটি ঘটেছে আমাদের এই ছাত্র নাগরিকদের যে অভ্যুত্থান, যেটাকে আমি মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে অভিহিত করতে চাই, তার মাধ্যমে। এই বর্ষা বিপ্লবের মাধ্যমে আমাদের এই প্রায় 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, আমাদের হতাশা, আমাদের যে প্রাণের ভিতরে যে ভয় এবং দুঃখ এবং হাজার হাজার মানুষের ত্যাগের উপাখ্যান হলো এই বর্ষা বিপ্লব। আমি শ্রদ্ধা জানাই সেই সব শহীদদেরকে, যাদের বুকের তাজা রক্তের কারণে আজকে আমি, আপনি এবং শাফকাত রাব্বি ভাই এখানে বসে কথা বলতে পারছি। আমি শ্রদ্ধা জানাই সেই সব মানুষদেরকে যারা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ একটি কালো কুঠুরির মধ্যে বসে অতিক্রান্ত করেছেন। আমি শ্রদ্ধা জানাই সেই সব মানুষদেরকে যারা প্রবাসে বসে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্রহীনতার কথা বিশ্ব জনতার সামনে তুলে ধরেছেন। আমি শ্রদ্ধা জানাই সব গণতন্ত্রকামী মানুষের জন্য, যাদের জন্য আমরা এই বর্ষা বিপ্লবকে পেয়েছি। আমাদের সামনে পথ অনেক বন্ধুর, অনেক কঠিন পথ আমাদের সামনে, কিন্তু এটুকু বলতে পারি যে কবি শামসুর রহমানের ভাষায়, আমি এখনো যে এখানে দাঁড়িয়ে আছি এ আমার অহংকার। চমৎকার বলেছেন দুজনই। শাফকাত রাব্বি, আপনার কাছ থেকে বুঝতে যাই যে 8ই অগস্ট নতুন একটা সরকার শপথ নিল, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এখনও জানি না যে, কারণ সংবিধানের ভেতরে এই বিষয়ে কিছু নেই, এবং আদালত তাদেরকে সরকার গঠন করতে পারেন, সেটা আদালত জানিয়ে দেবার পরেও আসলে তারা কতদিন থাকতে পারেন বা তারা নিজেরাও সেটা কিছু বলছেন না। বাট সামগ্রিকভাবে আপনি কি মনে করেন সরকারটি কেমন হলো, গত কয়েকদিনে তাদের পারফরমেন্স কি, এবং আপনি কি মনে করেন কি না যে এই যে যেটি শাফকাত মুনীর বলছিলেন যে এত আত্মদান, এত ত্যাগ, 15 বছরের, তারপরে বিশেষ করে 36 দিনের, সেই আকাঙ্ক্ষা আসলে এরা কতটা ধারণ করতে পারছে বলে আপনি মনে করেন?
দেখেন এই সরকারটার উপরে মানুষের এক্সপেকটেশন অনেক হাই। সো এত হাই এক্সপেকটেশন আসলে রিয়ালিস্টিকলি চিন্তা করলে হয়তো তারা ফিল আপ করতে পারবে না, কারণ দ্য বার্ডেন অফ হাই এক্সপেকটেশন ইজ অলওয়েজ আ প্রবলেম। তাদের উপরে মানুষের অসম্ভব আকাঙ্ক্ষা রাইট না, সেটার জন্য তাদের যেরকম টিম দরকার সেটা তাদের এই মুহূর্তে আছে কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। কারণ আমরা দেখতেছি যে এখন তাদের যে টিম দে আর ফেয়ারলি নিউ ইন গভর্নেন্স, যদিও এখানে বেশ কিছু সিজনড প্লেয়ার আছে, আবার খুবই আনসিজনড কিছু প্লেয়ারও আছে। এদেরকে সিনথেসাইজ করা, আর এদের প্রেক্ষাপট যেটা এখানে সেটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যবয়সী মানুষ যারা 50, 60, 70 বছরের যারা মানুষ, এই লেয়ারটার মানুষের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছিলো গত 15 বছর বয়সে, গত 15 বছরের হাসিনার আমলে। এই কারণে এই নতুন তরুণরা যারা নিউ, তাদের কোনো রেকর্ডস নাই, এরকম একটা জনগোষ্ঠী এসে আমাদের দেশটাকে মুক্ত করলো হাসিনার হাত থেকে। এখন এই তরুণদের যে আকাঙ্ক্ষা সেটাকে এই সরকার চেষ্টা করতেছে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য এবং তাদের ওয়াদাগুলো পূরণ করার জন্য। এটা খুবই কেয়টিক একটা প্রসেস হবে, কারণ একদল তরুণদের আকাঙ্ক্ষা একদল মধ্যবয়সী লোকের পক্ষে পূরণ করা বা শেষ বয়সী লোকের পূরণ করার মধ্যে অনেক গ্যাপ থাকবে। এগুলো নিয়ে স্ট্রাগল শুরু হবে খুব সুন, এটা বোঝাই যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আমাদের এক্সপেকটেশনটা একটু লোয়ার করতে হবে। এবং আরেকটা জিনিস হলো যে এই সরকার এসে আমাদের সমস্ত সমাধান করে দিয়ে তারপরে ইলেকশন দিবে, এরকমও একটা কথা শোনা যাচ্ছে। এটাও আনরিয়ালিস্টিক। দিস গাই শুড নট বি সলভিং অল প্রবলেমস, এটা হতে পারে না। তো আমার যেটা মনে হয়, যেমন একজন উপদেষ্টা বলে ফেলছেন তিনি 6 বছর এই সরকার দেখতে চান, এটা একেবারে ইমপ্র্যাকটিক্যাল একটা কথা ফর বলেছেন সেটা, কিন্তু পেরিয়েছে আসলে 6 বছর তিনি থাকতে চান সেই আকাঙ্ক্ষা থেকে, বোধ হয় যদি এভাবে ইন্টারপ্রেট করতে পারি আমরা। রাইট, কিন্তু 6 বছর কেন? 6 বছর তো আমাদের সরকারই থাকে না। 5 বছর প্র্যাকটিক্যাল কিনা? না না, আমাদের সংবিধানেও তো নাই 5 বছর তো 5 বছর আছে, সেটাকে অনেকে আমরা কমিয়ে আনতে চাইছি, 4 বছর হওয়া উচিত। যেটাকে আমরা 4 করতে চাচ্ছি সেটাকে একজন এসে বলে ফেলছে যে 6 বানায় দেন, আমরা থাকবো 6 বছর। তো তাহলে আমরা ওইটাকে যদি একটা এক্সট্রিম ধরি, আর ইতিপূর্বের 3 বা 6 মাসকে যদি একটা লোয়ার এন্ড ধরি, আর রিয়ালিস্টিক টাইম ফ্রেম এদের জন্য হওয়া উচিত 1 থেকে 2 বছর ম্যাক্সিমাম। এবং এই সময়ের মধ্যে তারা যদি খালি দুটো জিনিস ঠিক করে দিতে পারে তাহলে আমি মনে করবো এরা সফল। দুটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আইনের শাসন। এখন আইনের শাসনটাও খুব গালভারি কথা, খালি 3টা জিনিস: মিথ্যা কথা বললে জেলে যেতে হবে, খুন করলে জেলে যেতে হবে, আর চুরি করলে জেলে যেতে হবে। এই 3টা বেসিক আইনের শাসন যদি এরা এনে দিতে পারে, যে আমার মনে হয় খুন চুরি পর্যন্ত যেতে হয় না, খালি মিথ্যাটা। হ্যাঁ, ওইটা তো আব্রাহামিক রিলিজিয়নারি কেস। আমাদের কোরআন শরীফও বলা আছে তুমি যা ইচ্ছা করো মিথ্যা বলো না, তাইলে আপনি খারাপ কাজ কিছুই করতে পারবেন না। সেটাই। তো এই 3টা যদি তারা বেসিক আইনের শাসনটা এনে দেয়, বিচার ব্যবস্থা যদি একটু ঠিক করে দেয়, আর নেতৃত্ব পরিবর্তনের যে সুযোগ যেটা হচ্ছে ইলেকশন, সেটাকে যদি একটু স্ট্রং করে দেয়, তাহলেই কিন্তু আসলে আমরা আমাদের এই গণতন্ত্রের গাড়িটাকে আবার ধাক্কা ধুক্কা দিয়ে চালু করতে পারবো। কিন্তু এই গাড়ি একেবারে ডেন্টিং পেন্টিং করে, ইঞ্জিন ডাউন দিয়ে সব কিছু ঠিকঠাক করে চমৎকার করে চালাতে হবে, এবং সেটা করতে 3 বছর 5 বছর লাগবে, আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারবেন না, আমি বেস্ট মেকানিক। এই অ্যাপ্রোচে গেলে এরা একদম মানে কেওয়াস শুরু হয়ে যাবে, কারণ বিএনপি আওয়ামী লীগ ওই কেওয়াসে জয়েন করবে আগামী 1-1.5 বছরের মধ্যে। সেই জন্য আমি বলবো যে আইনের শাসন এবং নির্বাচন ব্যবস্থাকে ঠিকঠাক করা, এবং একটা রিয়ালিস্টিক টাইম ফ্রেম হুইচ ইজ 12 থেকে 18 মাস আমার মতে, এর মধ্যে একটা নির্বাচনের দিকে চলে যাওয়া। যদি এই দুটা তারা করতে পারে, দ্যাট উড বি আ হোম রান। মানে আমরা খুব খুশি হব যে জব ওয়েল ডান। শওকত মুনীর, আমি মনে করি, আমি শওকত ভাইয়ের সাথে একমত। আমার মনে হয় যে আমাদের একটা পরিষ্কার এজেন্ডা আগে ঠিক করতে হবে, এবং সেই এজেন্ডা যেটা ঠিক করার পরে সেটাকে জনগণের কাছে কমিউনিকেট করতে হবে, জনগণকে বলতে হবে, সেটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে, যে আমাদের টাইম ফ্রেমের মধ্যে আমরা এই জিনিস আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের প্রত্যাশাগুলো বাস্তবসম্মত হতে হবে এবং প্রত্যাশাগুলো রিয়েলিস্টিক হতে হবে, মানে, এবং আমাদের বুঝতে হবে যে এই অল্প সময়ের মধ্যে কতটুকু কাজ করা সম্ভব। উনি আইনের শাসনের কথা বলছেন, আমি বলবো আর এর সাথে যোগ করব যে ইকোনমিক স্টেবিলাইজেশন। অলরেডি আমরা দেখছি যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে শ্বেতপত্র প্রকাশের জন্য একটি কমিটি এস্টাবলিশ করা হয়েছে। আমরা চাই যে প্রথমে আমরা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব, এবং সেই অনুযায়ী এই সরকারের যে ইকোনমিক টিম আছে, খুবই ভালো টিম,
ল অ্যান্ড অর্ডারটাও হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার অবশ্যই। ইকোনমিক স্টেবিলাইজেশনের পরবর্তীতেই আসবে হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্টেবিলাইজ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন করা, এবং ওই যে উনি বললেন যেটা যে এই লাইনচ্যুত রেলগাড়ি যেটা আমাদের, ওই রেলগাড়িকে আবার লাইনে আনা, এবং এই টাইম ফ্রেমটা রাজনৈতিক দলের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে হতে হবে, যাতে বৃহৎ রাজনৈতিক দলগুলো এগ্রি করে যে এতটা সময় এই সরকারের থাকা উচিত এবং এইভাবে তারা এই সংস্কারের এজেন্ডাটা বাস্তবায়ন করবে, এবং সেখানে মানুষের একটা বাই ইন থাকতে হবে। গত 15 বছর 7 মাসের যে আওয়ামী শাসন আমল, সেখানে একটা বড় ক্যাজুয়ালিটি হলো এখানে মানুষের কোনো সে ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, জনপ্রতিনিধির সাথে মানুষের কোনো যোগাযোগ ছিল না। সরকারের পক্ষ থেকে কিছু আদেশ শোনানো হতো এবং আমরা ভয় নিয়ে আমরা সেই আদেশগুলোকে আমরা পালন করতাম নাগরিক হিসাবে। এই সংস্কৃতিটাকে এন্ড করতে হবে, শেষ করতে হবে। তাই সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে কিছুটা এক্সটেনশন হয়েছে, তা আপনি কি মনে করেন যে তাদের পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে? না, তাদের পারফরমেন্স এখনো আমার মনে হয় তাদেরকে আরেকটু সময় দিতে হবে, এখনো ইটস টু আর্লি, এখনো 1 মাসও কমপ্লিট হয়নি। আমরা বা এটা শেপ যেটা মানে যাদেরকে নিয়ে করা হলো তারা কতটা ডেলিভার করতে পারে? যাদেরকে আনা হয়েছে এখানে অনেকেই আছেন যারা মাঠ পর্যায়ের কর্মী বা যারা এনজিও জগৎ থেকে এসছেন, তাদের জন্য গভর্নেন্সের জায়গাটা একেবারেই নতুন বা সরকারের জায়গাটা একেবারেই নতুন। বাট আমরা আশা করব, আমাদের সবার প্রত্যাশা এবং আমি মনে করি সব বাংলাদেশের এখন দায়িত্ব যাতে এই সরকার সাকসেসফুল হয়, কারণ ছাত্র নাগরিকদের অভ্যুত্থান থেকে উঠে আসা এই সরকার, বিপ্লব পরবর্তী সরকার, সংস্কারের সরকার, এটা তো সাধারণ কোনো সরকার নয়। তাই আমরা চাইবো যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী, তাদের এজেন্ডা অনুযায়ী তারা মানে আপনি যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লব পরবর্তী সরকারের তো বিপ্লবীদেরই থাকার কথা। বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অনেক মানুষ আছেন বলে অনেকে বলেন, যে যাদের আসলে গত 15 বছরে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, আকাঙ্ক্ষা বা তাদের কণ্ঠস্বরও শোনা যায়নি দেশে। সেই প্রশ্নটা তো থেকেই যায়। 15 বছরে যা হচ্ছে তা নিয়ে কেউ, অনেকে আছেন একবার একটি টু শব্দ করেননি, তারাও তো সরকারে আছে। সেই প্রশ্নটা থেকেই যায় এবং আমি মনে করি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারকে এখন আনসার করতে হবে, যে যদি রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন করতে হয় তাহলে কি 20-21 জন উপদেষ্টা নিয়ে সেটা সম্ভব কিনা, নাকি উপদেষ্টা মণ্ডলীর আরো সম্প্রসারণ প্রয়োজন, অথবা কিন্তু কি রিফর্ম করবেন? না, রিফর্মে তো ক্যাপাসিটি ডিফাইন করতে হবে। মানে ওরা তো এখানে এসে একদম সমস্ত প্রবলেমের সলিউশন দেওয়ার দায়িত্ব তাদের না। অবশ্যই না, এই জন্য আমি বারবার বলছি যে রিফর্ম তো ধরেন একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা টেকসই হচ্ছে কিনা সেটা আবার আরেকটা বিষয়। আপনি করলেন, আরেকটা সরকার আসলো, ওয়াইপ আউট করে দিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখন পর্যন্ত আমরা শুধু সংস্কার কথাটা শুনছি। কি সংস্কার? এটা আমার কাছে অনেক সময় মনে হয়, যদি মানে কেউ মাইন্ড না করলে ভালো হয় আমার কথা শুনে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মতো। মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, কিন্তু তার কোনো প্রায়োগিক কোনো কিছু আমরা দেখিনি, মিন করেছে বলে আমরা যাতে স্লোগান নির্ভর না হয়ে যাই, আমরা যাতে সংস্কারটা কি বলতে আমরা কি বোঝাচ্ছি, উনি কিছু বললেন, আমিও কিছু আইডিয়া বললাম, আপনিও বলছেন, এই জন্য এই এজেন্ডাটা সবার আগে সেট করা দরকার। অ্যান্ড দেয়ার নিডস টু বি এ ক্লিয়ার কমিউনিকেশন উইথ দ্য পিপল, যে আমরা এত সময়ের জন্য এসেছি, আমরা এই সময়ের মধ্যে এই এজেন্ডা বাস্তবায়ন করব, এবং সেটার জন্য আমাদের এই রিসোর্সেস দরকার। প্রয়োজন হলে উপদেষ্টা মণ্ডলীর সম্প্রসারণ, প্রয়োজন হলে প্রতিমন্ত্রী মর্যাদায় লোকজনকে অ্যাপয়েন্ট করা, এই সব জিনিস আমাদের এখন চিন্তা করতে হবে। না, এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে উপদেষ্টা মণ্ডলীর সম্প্রসারণ করতে করতে এটা যদি 56 বা 40 জন একটা হয়ে বসে, না তা বলছি, সেটাও কিন্তু প্রবলেম্যাটিক, কারণ অবশ্যই এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটার অবশ্যই বেসিক্যালি তাদের রুটিন কাজ করার কথা। যদি আপনি সংবিধানের অতীতের সরকারগুলোর দিকে তাকান, সেটাই হওয়া উচিত। রাইট। এবং আমরা কিন্তু অতীতে কিন্তু আমাদের 2-3টা প্রেসিডেন্ট আছে যেখানটাতে তত্ত্বাবধায়ক সরকার এসেই এক রাতে 40 জন 56 জন সচিব ওলটপালট করতো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুরো এক সপ্তাহে ওলটপালট করে ফেলতো। এটা কিন্তু প্রেসিডেন্ট আছে, ওইটাও তো সংস্কার, তাই না? মানে লেভেল প্লেইং ফিল্ড করা বলতাম আমরা তখন। আমরা 96-2001 দেখেছি, রাইট, আমাদের ডেটা আছে এটার উপরে। লতিফুর রহমান সাহেব এসেই অ্যাডমিনিস্ট্রেশন সফল করে ফেলছেন। তো এটা করতে যে ইনফিনিট টাইম লাগে সেটাও না লাগে না। আর এর বাইরে মানে মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড করার পর ইলেকশনের কাজ শুরু করে দেওয়া উচিত সাথে সাথে। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কথাও শুনি নাই যে ওনার ইলেকশনের কাজ শুরু করছেন কি করেন নাই।
আমার কাছে যেটা মনে হচ্ছে সরকারটা আসলে অনেক দিন পরে অনেক কেওসের মধ্যে আসছে। আপনি যদি এখন ঢাকায় ঘুরে ফিরে বেড়ান তাহলে দেখবেন সবখানে আন্দোলন হচ্ছে। ইলেকশন বললে তো প্রথম ইলেকশন কমিশনে হাত দেওয়া দরকার। রাইট, প্রথম হাত দেওয়ার কথা, সেটা এখনো তারা দেয় নাই। এটা একটা মেইন কারণ হলো আপনি অনেক জায়গায় হাত হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন নিয়ে কিন্তু ইলেকশন কমিশনে হাত দেওয়াটা একেবারে ভাইটাল। রাইট। এবং আপনি যদি দেখেন এখন ঢাকা শহর আন্দোলনের শহর, প্রাইমারি স্কুল থেকে শুরু করে যে কোনো প্রাইভেট স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সবখানে আন্দোলন হচ্ছে এখন। কারণ মানুষের যে গ্রিভেন্স 15 বছরের, যেটা কোনো রেমেডি ছিল না, কোনো চ্যানেল ছিল না আউটলেট, সবাই এখন যে যার জায়গার মতো যে আন্দোলন করে করে দাবি আদায় করার চেষ্টা করতেছে। ইট মাস্ট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য গভর্নমেন্ট। এবং এটা এমন একটা সময় হচ্ছে যেখানে রাস্তায় পুলিশও কম। পুলিশ জানে না তার চাকরি থাকবে কি থাকবে না, পুলিশ অফিসাররা জানে না সে কি জেলে যাবে নাকি রিটায়ারমেন্টে যাবে, নাকি ওএসডি হবে নাকি ফাঁসিতে ঝুলবে। তো এরকম একটা ক্রিপলিং একটা সিচুয়েশনের মধ্যে গভর্নমেন্টের রাইট নাও আছে। এটাকে ঠিক করার জন্য যেই ধরনের কমিউনিকেশনস দরকার আমরা সেটা এখন পর্যন্ত দেখি নাই, যদিও মাত্র 17 দিন হয়েছে। ইউনূস সাহেবকে বোধহয় কেউ অনেকবার বলছিলেন যে আপনি আরেকটু ক্লিয়ারলি কথা বলেন, এক্স্যাক্টলি আপনি কি করতেছেন। সেরকম কোনো ক্লিয়ারেন্স কিন্তু এখনো আসে নাই, ক্লিয়ার কোনো কথাবার্তা। সো এই কনফিউজিং সিচুয়েশনটা ইমিডিয়েটলি আমাদেরকে ইরাডিকেট করতে হবে, কারণ এটা ক্লিয়ার কোনো মেসেজ যাচ্ছে না বাইরে। নোবডি নোজ হুজ ইন কন্ট্রোল। ফর এক্সাম্পল, আমি একজন মিলিটারি পার্সনের সাথে কথা বলছি, সে আমাদেরকে বলতেছে যে রিটায়ার্ড মিলিটারি পার্সন, অ্যাক্টিভ না, তো তিনি বলতেছিলেন যে তার চ্যানেলে তিনি খবর নিয়ে দেখছেন যে অলমোস্ট নোবডি নোজ হুজ ডুইং দ্য মানে ইন্টেলিজেন্স গ্যাদারিং রাইট নাও, কার ওপিনিয়ন কে শুনতেছে, এই ধরনের যে ব্যাপারগুলো, নোবডি নোজ হু টু টক টু। ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদেরকে রিচ আউট করতেছে অ্যাবাউট স্পেসিফিক টপিকস। আমি আপনার সাথে আলাপ করতেছিলাম এটা অনুষ্ঠানের আগে। নোবডি নোজ হু টু গো টু। তো একটু কেওটিক অবস্থায় আছে তারা রাইট নাও। সো লেটস হোপ উইদিন মেবি আ মান্থ তারা হয়তো এই কমিউনিকেশনটা, এই ফগ থেকে মানুষকে ক্লিয়ার দেখতে দেওয়ার ব্যবস্থাটা করুক। মেবি উই ক্যান অ্যাসেস দেম অ্যাট দ্যাট টাইম। একটা মানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, মানুষকে বোঝানো যে আমাদের উদ্দেশ্য এটা, এই রোড ম্যাপ দেয়া এবং এই রোড কমিউনিকেশন ম্যাপ অনুযায়ী আমরা কাজ করব এবং মানুষের আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন এবং একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ। উনি যেটা বারবার বলছেন, আমি ওনার সাথে একমত যে সবকিছু তো করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে, তাই একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ প্রয়োজন। মানে 80% 20%, মানে 20% আমি জানি আমি হাত দিতে পারবো না, টেক 80 ভালো মতো করে মুভ অন। বাট এমনিতে আর কি ধরনের চ্যালেঞ্জ এই সরকারের জন্য দেখেন, সেটা ডোমেস্টিক চ্যালেঞ্জেস বা এক্সটার্নাল চ্যালেঞ্জেস, বা আমরা যদি একটু জিও পলিটিক্যাল লেন্স থেকেও দেখতে চাই, কেননা এই পরিবর্তন বলি যেটা আমরা শুরুই করলাম, যেটাকে তাকে টপল ডাউন করলো কে, এটা কি আমেরিকা, এটা কি আইএসআই, চায়না। সো এবং আমাদের নেইবারিং কান্ট্রি বা ইন্ডিয়ার যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে তাদের উদ্বেগ উৎকণ্ঠা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বিদায়ী শাসক বা পতিত শাসক যেভাবে বলেন না কেন, তিনি এখন ইন্ডিয়াতে অতিথি হিসেবে, তাদের ভাষা, এটা আমার ভাষা না, অতিথি হিসেবে আছেন। সো আমি একটু সব মিলিয়ে সরকারের জন্য চ্যালেঞ্জগুলো কি ডোমেস্টিক এবং এক্সটার্নাল, স্পেশালি জিও পলিটিক্যাল। আপনি যে লাস্ট কথাটা বললেন যে পতিত শাসক ভারতে বসে আছে, পরেশ বড়ুয়ার ঢাকায় থাকা আর শেখ হাসিনার ইন্ডিয়াতে থাকা একই জিনিস। সো আমাদের এটা অবশ্যই ইন্ডিয়াকে সেভাবে কমিউনিকেট করতে হবে যে পরেশ বড়ুয়া ঢাকায় থাকা যদি একটা প্রবলেম্যাটিক জিনিস হয়, তাহলে অবশ্যই হাসিনার ইন্ডিয়াতে থাকা আমাদের জন্য প্রবলেম্যাটিক। সো উই নিড টু কমিউনিকেট ইট অ্যাজ সাচ ক্লিয়ারলি। সো ইন্ডিয়া হ্যাজ টু ডিসাইড তারা কী করতে চায় ব্যাপারটাতে। আর আগামী ধরেন 6 মাসের মধ্যে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে, এই সরকারটা হচ্ছে কয়েকজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের সরকার, কিন্তু আগামী 6 মাসের মধ্যে এই সমাজে নানা ধরনের কেওয়াস তৈরি হবে ফর শিওর। মনে করেন আওয়ামী লীগের ফেরত আসার একটা ব্যাপার আছে, তাকে আবার আসতে চাইলে আসতে দেওয়া হবে না। ছাত্রলীগের ফেরত আসার একটা ব্যাপার আছে, তারা হলে ঢুকতে যাবে, তাকে ঢুকতে দেওয়া হবে না। এমনকি ক্লাস করতে গেলেও ওদেরকে পিটানো হচ্ছে এখন। তো এই কাওয়াজগুলো তো থামাতে হবে এক সময় না এক সময়। তারপরে ধরেন হঠাৎ করে যেই গণতন্ত্রটা ছিল না, এখন অনেক মানুষ সেই গণতন্ত্রটা ফেরত পেয়ে তারা তাদের অনেক ধরনের ফ্রিঞ্জ দাবি দাওয়া নিয়েও চলে আসতে পারে। যেমন আমরা 2000 সালে দেখছি হঠাৎ করে হাজারে হাজার ট্রাক ভর্তি লোক এসে বলতেছে আহমেদিয়াদের ব্যান করতে হবে। এই ধরনের ফ্রিঞ্জরাও চলে আসবে। ধরেন চিফ অ্যাডভাইজারের অফিসের সামনে নানান শ্রেণী পেশার মানুষ দাঁড়ায় গেছে। তো এই ধরনের নানা ধরনের কেওয়াস, মানে কেওয়াস ঠিক না, মানে ডেমোক্রেটিক আউটবার্স্ট হবে আগামী 6 মাসের মধ্যে। সেটা একটা মেসি প্রসেস। তো এটাতে যদি বেশি মেসি হয়ে যায়, সেটাকে থামানোর জন্য যে ধরনের অ্যারেস্ট বা টিয়ার গ্যাস থ্রো করা, এই সরকারের পক্ষে এগুলো সম্ভব হবে না। এটা এদের ইমেজ নষ্ট হয়ে যাবে, তাই তো? সো রিয়ালিস্টিক্যালি স্পিকিং
এগুলো হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ। আর এক্সটার্নাল চ্যালেঞ্জ তো আছে, আমরা দেখতে পারতেছি পার্শ্ববর্তী একটা দেশ তারা হাসিনার পতনটাকে রীতিমতো নিজেদের একটা ইনভেস্টমেন্ট লস হিসেবে দেখতেছে। তারা ক্লিয়ারলি বলতেছে এটা আমার ব্যবসা ছিল, আমার অ্যাসেট ছিল, যেটা চলে গেছে। তো এইটার যে আউটবার্স্ট ওই পাশ থেকে আসবে সেটাও আমরা জানি না এক্স্যাক্টলি কীভাবে আসবে। তবে এই সরকারের আবার অ্যাডভান্টেজও আছে। দ্য ওয়েস্টার্ন কমিউনিটি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, EU, US তারা এদেরকে যথেষ্ট সাপোর্ট দিবে। আমরা জানি দ্য বিগেস্ট প্রবলেম হবে নেক্সট কয়েক মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টর, কারণ এই যত চোর পালায় গেছে এদের যে ইনভেস্টমেন্ট, এদের যে টাকা পয়সা, এরা যদি এগুলো টান দেওয়া শুরু করে ক্যাপিটাল মার্কেট থেকে, এখানে কিন্তু ক্যাপিটাল মার্কেট কলাপস করতে পারে। তো লটস অফ চ্যালেঞ্জেস, রাইট? তো এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য তাদের 6 মাসের মতো আমার মনে হয় সময় আছে, ইফ দে হ্যাভ এ গুড টিম ওয়ার্কিং অ্যান্ড গুড কমিউনিকেশন। শওকত মনির, গো অ্যাহেড। আমি একটু এক্সটার্নাল এবং সিকিউরিটি চ্যালেঞ্জগুলোর দিকে আসি, যেটা নিয়ে আমার কাজ। প্রথমত হলো ভারতের সাথে একটা চ্যানেল ওপেন করা। আমি বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন টেলিভিশনে ইতিমধ্যে বলেছি যে শেখ হাসিনা এখন ইতিহাস, এটা ভারতকে মেনে নিতে হবে। এবং এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই যে বিপ্লব, বাংলাদেশের যে বর্ষা বিপ্লব, এটা একটা রিয়ালিটি, এটাকে মানতে হবে এবং নতুন সরকারকে সিগন্যাল দিতে হবে, বাংলাদেশের মানুষকে সিগন্যাল দিতে হবে যে আমরা বাংলাদেশের মানুষের সাথে আছি। এই সম্পর্কটা রিপাবলিক অফ ইন্ডিয়া এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের মধ্যে সম্পর্ক। এখানে কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গণ্য বিষয় না। আমরা আশা করব যে ভারতের পক্ষ থেকে একজন বিশেষ দূত পাঠানো হবে, যিনি এসে ভারতের পক্ষ থেকে এই সিগন্যালটি দিবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে ইতিমধ্যেই একটা টেলিফোন কথোপকথন হয়েছে, হয়তো সামনে তাদের মিটিংও হবে বিভিন্ন আন্তর্জাতিক কোনো সম্মেলনে, থাইল্যান্ডে হওয়ার সম্ভাবনা আছে। বাট বেসিক্যালি নয়াদিল্লির পক্ষ থেকে একটা সংকেত আসতে হবে পাবলিকলি যে আমরা এই নতুন বাংলাদেশের সাথে আছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের পক্ষ থেকে তো আমরা অলরেডি বলেছি যে আমরা একটা প্রোডাক্টিভ, কনস্ট্রাকটিভ একটা সম্পর্ক আমরাও চাই, কিন্তু ওই সংকেতটা আসা খুব জরুরি। এখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা বা এক্সট্রাডিশনের বিষয়টা একটা বড় ব্যাপার হিসাবে সামনে আসবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, আমাদের প্রতিবেশী মিয়ানমারে একটা বড় ধরনের গৃহযুদ্ধ চলছে। এই ডামাডোলের মধ্যে হয়তো আমরা পুরোপুরি খেয়াল করছি না, কারণ রাখাইনে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি, তাই এই মুহূর্তে ওদিকে খেয়াল দেওয়াটাও আমাদের খুব জরুরি। বাট আমি একটু জিল্লুর ভাই কাঠামোগত ব্যাপারে আসি। কাঠামোগত ব্যাপারে আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে এই সরকারের যে ধরনের নিরাপত্তাগত চ্যালেঞ্জ বা জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ বা আন্তর্জাতিক নিরাপত্তাগত যে বিষয়গুলি আছে, সেটার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন একজন ফুল টাইম প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একজন প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি সবগুলো বিষয়কে প্রধান উপদেষ্টার পক্ষে এগুলোকে উনি নিয়ন্ত্রণ করবেন এবং যিনি আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবেন যাতে তারা প্রফেশনালি তাদের কাজ করতে পারে। তিনি আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা যাতে ভালো কোঅর্ডিনেশন হয় সেটাই এনশিওর করবেন এবং তার পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কগুলো আছে সেগুলোকে রিভাইটালাইজ করবেন। এই পয়েন্টে আমি একটা কথা বলি, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই কারণে যে সাধারণত আমরা যদি এখন মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন আর পররাষ্ট্রে যে আছেন তিনি এই কাজগুলো করবেন, এটা একটা ব্যাড আইডিয়া। এটা একটা ব্যাড আইডিয়া। একজনের কাজ হবে হচ্ছে জাতীয় নিরাপত্তাটাকে ম্যাক্রোভাবে লক্ষ্য করা, আর অপারেশনালি ট্যাকটিক্যাল কাজগুলো করবে স্বরাষ্ট্র অ্যান্ড আদার পিপল। আমরা যদি একটু যুক্তরাষ্ট্রের মডেলটা দেখি, হ্যাঁ অনেকে বলতে পারেন যে যুক্তরাষ্ট্রের মডেল এখানে কাজ করবে কিনা, বাট আমি স্ট্রাকচারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। ভারতে একই মডেল। হ্যাঁ, ভারতেও একই মডেল। ভারতে যেমন ডক্টর এস জয়শঙ্কর কিছু বিষয় লুক আফটার করেন, মিস্টার অজিত ডোভাল কিছু বিষয় লুক আফটার করেন, কিন্তু দুজনেরই কিন্তু একটা মুখ্য ভূমিকা আছে ভারতের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি, নিরাপত্তা নীতির ক্ষেত্রে। তাই এই জায়গাটাতে এই যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, এটাকে তাড়াতাড়ি অ্যাড্রেস করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বড় কথা আমি বলতে চাই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হলো যে পররাষ্ট্র নীতি, এই আওয়ামী আমলের যে পররাষ্ট্র নীতি, শেখ হাসিনা আমলের যে পররাষ্ট্র নীতি, সেখানে কিন্তু বারবার এই একটা ব্যালেন্সের কথা বলা হতো, আরেকটা বলা হতো যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়।
বাট আমরা একটা স্লোগান ভিত্তিক ফরেন পলিসিতে পরিণত হয়েছিলাম। আমাদের যেটা এই মুহূর্তে প্রয়োজন, যেরকম ইকোনমির উপর টাস্ক ফোর্স করা হচ্ছে, আমি আশা করব, আমি অনুরোধ করব, আহ্বান করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতির উপর দুটো আলাদা টাস্ক ফোর্স গঠন করবেন। আমাদের আশা রইবে যে এই টাস্ক ফোর্সগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী ধরনের হওয়া উচিত সেটার উপর তারা একটা রিপোর্ট দিবে। কারণ আমরা যদি রিফর্ম বা সংস্কারের কথা বলি, তাহলে রিফর্ম বা সংস্কার তো পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতিতেও লাগবে। যেমন আমার একটা প্রধান প্রশ্ন, যে যদি এটা বিপ্লব পরবর্তী বা ছাত্র নাগরিকের অভ্যুত্থান পরবর্তী সরকার হয়ে থাকে, তাহলে যেসব রাষ্ট্রদূত যারা বছরের পর বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করা বাদ দিয়ে একটি পরিবার বা একজন মানুষের ব্যক্তিগত কর্মচারীতে পরিণত হয়েছিলেন, এবং তারা যদিও এখন অনেকেই বিপ্লবী হওয়ার চেষ্টা করছেন, বা তাদের ফেসবুক, তাদের এক্স বা যেটাকে আগে আমরা টুইটার বলতাম, বা অন্যান্য সামাজিক মাধ্যমে গেলে কিন্তু পরিষ্কার হয়, তাই না? এমনও রাষ্ট্রদূত আছেন যে শেখ পরিবারের একজনের নতুন সন্তান হয়েছে, তিনি সেটার উপরে টুইট করে বিশাল একটা জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছেন। তো তারা এখন কেন বাংলাদেশকে এখনো প্রতিনিধিত্ব করছেন সাধারণ নাগরিক হিসাবে? আমার মনে কিন্তু এই প্রশ্নটা জাগে। সেটা তো ধরেন রাষ্ট্রদূতরা আছে, এবং বহু জায়গায় এখন দেখতে পাই আমাদের সমাজে অনেকেই সুর, স্বর, রং পাল্টে ফেলছেন। সেটা হ্যাঁ, যেমন আমাদের দেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যারা সকালবেলায় শিক্ষক, রাতের বেলায় শখের গোয়েন্দা, বিকেল বেলায় ডিসইনফরমেশন এক্সপার্ট, সন্ধ্যাবেলা হয়তো বা অন্য কিছু। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কম, সরকারের তল্পিবাহক বেশি ছিলেন। তাদের মধ্যে থেকেও আমরা এখন অনেক বিপ্লবী কথাবার্তা দেখছি, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু ভুলে যাইনি। এমনও শিক্ষক আছেন যারা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে তারা অনীহা প্রকাশ করেছেন, একটা স্মারকলিপিতে স্বাক্ষর করতে তারা অনীহা প্রকাশ করেছেন। তারা ওই সরকারের মদতপুষ্ট হয়ে তারা বিভিন্ন পদ লাভ করেছেন। তো এই সব মানুষকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটি হ্যাজ টু বি এনশোর্ড। তারা যদি ভুল করে থাকেন, তারা যদি অপরাধ করে থাকেন, সেজন্য তাদেরকে অবশ্যই দায় স্বীকার করতে হবে। তাই আমি বলবো যে এই ছাত্র নাগরিকের অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এবং আমরা রিফর্ম এজেন্ডার কথা বলেছি, সেখানে এই ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব জরুরি। কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করা যায়, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে তারা আমাদের এই বিপ্লবকে অসফল করার জন্য বা ব্যর্থ করার জন্য তারা কাজ করবেন না। একটা সাফাত রাব্বির কাছে যাওয়ার আগে আপনার কাছে আবার আমি এই বিষয়গুলোই হয়তো একটু খানিকটা আলোচনা আসবো। যেমন ধরেন আপনি নিরাপত্তার কথা বললেন, একটা নিরাপত্তা উপদেষ্টা থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়, যিনি এই কাজগুলো করতে পারেন। যে লক্ষ্য নিয়ে এই সরকার গঠিত হয়েছে, বা আপনারা যে লক্ষ্যটা, টার্গেটটা ফিক্স করে দিচ্ছেন তাদের জন্য, সেখানে কিন্তু পলিটিক্সটা খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই। এবং পলিটিক্যাল ম্যানেজমেন্ট বা পলিটিক্সটাকে ফিক্স করা বা পলিটিক্যালি বিষয়গুলোকে ডিল করার জন্য আমি কাউকে দেখতে পাই না এখানে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে কথা বলবেন বা একটা জায়গায় নিয়ে আসবার চেষ্টা করবেন, সেটা আমি অনুপস্থিত দেখি। যদি আপনারা দেখেন, আমাকে এখানে তো অ্যাকচুয়ালি রাজনীতিবিদ কেউই নাই। আমি রাজনীতিবিদের কথাও বলছি না, একজন তো অভিজ্ঞ রাজনীতি থাকতেই পারতো, মানে গ্রহণযোগ্য কোনো দলে থাকতেই তো পারতো। হ্যাঁ, কোনো বাধা তো নেই, কোনো বাধা তো নাই, এখানে কোনো রাজনীতিবিদই নাই। দেখুন, রাজনীতিক আমরা 1/11-এর সময় বা 1/11-র সময় একটা জিনিস দেখেছি, যে কিছু আইডিয়ালিস্টিক মানুষ একটা প্রপোজাল নিয়ে এসেছিলেন যে একটা টেকনোক্র্যাটিক সরকার হবে, বাংলাদেশের রাজনীতির কোনো দরকার নাই, একটা রাজনীতি শূন্য সমাজ হবে। আমরা দেখেছি যে সেটা পরবর্তীতে পরিণতি কি হয়েছিল। রাজনীতি, রাজনৈতিক দল, এটা রিয়ালিটি। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজ পূরণ করে ইনশাল্লাহ একটা সময়ের পরে নির্বাচন হবে, একটা রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক দল এসে সরকার গঠন করবে, এটাই বাস্তব। তাই আমি বারবার বলছি যে বৃহৎ রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে, তাদের সাথে একটা আলাপ আলোচনা শুরু করার মাধ্যমে এই এজেন্ডাটাকেও সেট করতে হবে, এবং আমাদের রাজনৈতিক বাস্তবতাটাকে মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে। আপনারা কি এই পুরো সেটের মধ্যে এমন কাউকে দেখেন যিনি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারবেন, বা সকল রাজনৈতিক দল
সবাই মিলে কম বেশি কাউকে আস্থার মধ্যে নিবে এমন কেউ কি আমি আছে? তো মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে সকল রাজনৈতিক দল আস্থার মধ্যে নিবে এবং তিনি মানে উনি ছাড়া, উনি তো ধরেন হেড করছেন, আমি এর বাইরে বলছি ওনার। না, আমার মনে হয় একটা ওয়ার্কিং গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে, যা কিছু উপদেষ্টাদেরকে নিয়ে, যেটা আমরা ১/১১ সময় দেখেছি, যারা রাজনৈতিক দলদের সাথে ডায়ালগ করবে এবং সেটা দিয়ে শুরু করা যেতে পারে। সাফাত রাবি, রিফর্মের যে যে আশাগুলা শওকত মনির বললেন, এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমাদেরকে খুব প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। কারণ আওয়ামী লীগের আমলে যত চোর ছিল, আওয়ামী লীগের আমলে যত খুনি ছিল, এদেরকে যদি আমরা সবাইকে পাকড়াও করতে চাই, এই দেশ খালি হয়ে যাবে। কারণ তখন এমন কোনো বিজনেসম্যান ছিল না যে চুরি করে নেই, এমন কোনো পলিটিশিয়ান ওদের সাইডে ছিল যে খুন খারাপি করে নেই। আমাদেরকে আনফর্চুনেটলি রিয়ালিস্টিক্যালি যেটা করতে হবে এখন, সেটা হলো একটা মেরিট লিস্ট তৈরি করতে হবে। টপ খুনি, টপ চোর, এখন সেটা আপনি ধরেন 50 বলেন, 70 বলেন, 100 বলেন, কিছু একটা নাম্বারে আপনাকে সেটেল ডাউন করতে হবে। কারণ আমাদের ক্রিমিনাল প্রসিকিউশনের যে সিস্টেম আছে, এখানে এত ভালো লয়ারও নাই, জাজও নাই, হাজার হাজার লোকের খুন খারাপি বিচার হঠাৎ করে শুরু করা। তো আমার মতে যেটা উচিত হবে আমাদের, সেটা হচ্ছে ইমিডিয়েটলি একটা শীর্ষ খুনি, শীর্ষ চোরের তালিকা তৈরি করা হোক। সেখানে ধরেন 100, 200 অথবা 50, 100 দিয়ে দেওয়া হোক। ওই লোকগুলাকে তাড়াতাড়ি 3-4 মাসের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে একটা বিচারের ব্যবস্থা করা হোক ট্রাইব্যুনালের মাধ্যমে। তাহলে হবে কি, জাতিটার মধ্যে একটা ক্লোজার চলে আসবে এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। ফর এক্সাম্পল, শীর্ষ খুনি যারা হবে তাদের তো প্রচুর ভিডিও ক্লিপস আছে। ও ট্রায়াল আবার কি, দেখাই যাচ্ছে যে তুমি একটা নিরস্ত্র মানুষকে গুলি করতেছো, সাক্ষী বা কি দেখতেছি তুমি করতেছো, এটা তো কোনো এক্সকিউজ নাই। মনে করেন যেই পুলিশ, যেমন গতকাল একটা ভিডিও আসছে, গুলি করলো, একটা মানুষ পড়ে গেল, নাও ইউ গো টু মানে ক্যাপিটাল পানিশমেন্ট অর গো টু 14 ইয়ার্স। সেটা তো যে গুলি করলো তাকে, কিন্তু আর অর্ডার যে দিল, হ্যাঁ বুঝতেছি। তো এভাবে আপনার একটা ইমিডিয়েটলি একটা এই কনফিউশনটা সরানোর জন্য, ওই যে বললাম না, পুলিশরা এখন জানে না তার চাকরি থাকবে না, ওএসডি হবে না, ফাঁসি হবে নাকি রিটায়ারমেন্টে যাবে সে, এই অবস্থায় তো সে কাজ করতে পারবে না। তো আমাদেরকে অবশ্যই শীর্ষ চোর, শীর্ষ খুনির একটা তালিকা দিয়ে এদেরকে আইসোলেট করে রেস্ট অফ দ্য সোসাইটিকে নিয়ে ইমিডিয়েটলি নর্মালসি আনতে হবে। কারণ এখন সবাই যদি দৌড়ের উপর থাকে আর সবাই যদি ভয়ে থাকে, কাজ করার লোক পাওয়া যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল মার্কেট, যেমন যেটা আমার ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে এখন পুরোপুরিভাবে কেউ জানে না যে তার অ্যাকাউন্ট থাকবে কিনা, তার ব্যবসা সে কালকে করতে পারবে কিনা। তো এই জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। তো সংস্কার করতে গেলেও প্র্যাকটিক্যালিটিটা যেন মাথায় থাকে, সবাইকে দৌড়ের উপরে রাখানো যাবে না। এটা কিন্তু 9/11 গভর্নমেন্টের মিস্টেক ছিল, 111 সরি, সবাই দৌড়ের উপরে। তখন কি হলো, 2 বছরের মাথায় দ্য সিস্টেম কলাপসড। ওইটার আলোকে আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ধরেন 10টা ব্যাংক ক্লোজ করে, মার্জ করে, ফিনিশ ইট, যে ডান, উই আর ডান ফিক্সিং ব্যাংকস। তো এই ধরনের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা, এটার জন্য টাফ কমিউনিকেশন, ডিসাইসিভ ডিসিশন মেকিং, এগুলো দরকার। আমি শিওর এটা হয়তো একসময় হয়ে যাবে, কিন্তু যদি আমরা 3 মাসের মাথা থেকে এগুলো হচ্ছে না, আপনার এই শোতে আপনার উচিত হবে ইমিডিয়েটলি অ্যালার্ম রেজ করা। কারণ দে ডোন্ট হ্যাভ ইনফিনিট টাইম। 3-4 মাসের মাথায় আমাদেরকে এই পয়েন্টগুলো যেগুলো বলতেছি, এটা আমরা ওয়ার্ক দেখতে চাই, মানে অ্যাকশন দেখতে চাই। সাফকাত মুনির, এবং আমি যেটা আলোচনা করছিলাম যে ভারত প্রসঙ্গ, যে এটা একটা বাংলাদেশের ইস্যুতে তো গত 15 বছরে তো সবচাইতে যে দেশটির নাম আলোচনা হয়েছে বন্ধু রাষ্ট্র হিসেবে, কিংবা কি বলবো, শত্রু না বলে এর চেয়ে ভালো কোন শব্দ ব্যবহার করা যায়, মানে সফট শব্দ কি ব্যবহার করা যায়, যে মানুষ যে কোনো কারণেই তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে না বাংলাদেশের মানুষ, এর সঙ্গে সম্পর্কটা আসলে কিভাবে? এক্ষেত্রে আমাদের কিছু গ্র্যান্ড বার্গেন এবং কিছু বোল্ড স্টেটমেন্ট মেক করতে হবে। যেমন আমি কিছু বোল্ড স্টেটমেন্ট আপনাদেরকে মেক করে যাই। ফার্স্ট অফ অল, বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে, মানে ভারতের ন্যাশনাল সিকিউরিটি নষ্ট করার জন্য কারো যদি কোনো হবি হিসাবে যদি কেউ এটা নিয়ে থাকে, ইটস আ ব্যাড হবি। অ্যাবসলিউটলি এটার ব্যাড আইডিয়া। হ্যাঁ, যে আমি ভারতকে চিমটি দিব, এটা আমার আশা, এটা ব্যাড আইডিয়া। এরকম কারো আশা থাকলে তাকে সরান এবং ক্লিয়ারলি কমিউনিকেট করেন যে যে ভারতের সাথে আমাদের অ্যাক্টিভিস্ট দুষ্টামি করার কোনো দরকার নেই। এটা একটা। আরেকটা ছিল যে অন্য সাইডের রাজনীতি দল যেটা, তারা ছিল যে ভারত যা চায় সব দিয়া আমি যেন পাওয়ারে থাকতে পারি, সেটাও হচ্ছে আরেকটা এক্সট্রিম। সো একটা এক্সট্রিম চাচ্ছে চিমটি দিই, একটা জিনিস ওকে দিয়া দাও, আমি আমারটা নিয়ে বসি। এইটার যে মধ্যবর্তী জায়গাটা, এটার একটা ক্লিয়ার কমিউনিকেশনস থাকতে হবে। সেটা হলো যে ভারতের সাথে আমি ডিলস করব, ভারতের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে অ্যালাইন্ড হবে, আমরা ফেয়ার ট্রেড করব। তুমি আমার উপর থেকে গাড়ি নিয়ে যাও, গাড়ির জন্য 500 টাকা, ট্রাকের জন্য 2000 টাকা, ট্রেনের জন্য 3000 টাকা,
পুট আ নাম্বার, যে ফি পে করতে করতে যাও, মানে কমিউনিকেট করতে হবে মিউচুয়াল স্বার্থ যেটা এত ক্লিয়ার যে কোনো মানুষ কমন সেন্স দিয়ে বলতে পারবে না যেটা আনফেয়ার কারো, মানে কোনো পার্টির জন্যই। তো সেটা একটা। আরেকটা হলো যে নতজানু পররাষ্ট্রনীতি আমরা বলি, নতজানু পররাষ্ট্রনীতির যে লেয়ারগুলা খুব ক্লিয়ারলি বলতে হবে যে এই 3-4টা জিনিস ন্যাশনাল কনসেনসাস অ্যাবাউট বাংলাদেশ এবং বাংলাদেশিস, যে এটাতে আমরা ছাড় দিব না। সেটা আমি বলতে যাচ্ছি না কোনটা, আমাদের ফিগার আউট করতে হবে পলিটিক্যাল ক্লাসের মধ্যে যে এই 2-3টা জিনিসে আমরা ছাড় দিব না, এবং অল পার্টি হ্যাজ টু কাম টু টার্মস টু দ্যাট। একটা উদাহরণ হতে পারে এরকম যে ভারতের কোনো, এই আমরা যেসব গুজব শুনতাম এইসব সময় যে ওদের কে কে এখানে বসে থাকে, যন্ত্র নিয়ে থাকে, এই করে সেই করে, এই ধরনের কোনো টপিকস যেন আর কোনোদিন না আসে যে নো ইট ইজ নো ইউ ক্যানট ডু দিস, এবং কোনো পার্টি এটা অ্যালাউ করবে না, এ ধরনের ব্যাপারগুলো। সো উই নিড সাম ক্লিয়ার কমিউনিকেশনস অ্যান্ড দেন ভেরি গুড এক্সপেকটেশন সেটিং যে দিজ আর দ্য থিংস উই উইল ডু টুগেদার ফেয়ারলি। আর নো অ্যাক্টিভিস্ট এন্টি ভারত কাজ কারবার, যে যেমন এখন ফেসবুকে বলতেছে 7 সিস্টার মিম আসতেছে, 7টা সিস্টার 7জন বিয়ে করবে, এই ধরনের যে পাগলামিগুলো, হ্যাঁ, এই ধরনের পাগলামি যদি কোনো রাজনীতিবিদের মাথায় আসে, অ্যাবসলিউটলি স্টপ ইট, কারণ দিজ আর ব্যাড আইডিয়াস। কিছু আনরিজলভড ইস্যু আছে, যেমন ধরেন বর্ডারের কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের জন্য অনেক সময় খুবই সেন্সিটিভ ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে যে পানির ইস্যু, পানির সমস্যার সমাধান আমরা কোনোভাবেই করতে পারছি না। এখন তিস্তা, এই যে তিস্তা তো আছেই, এই যে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে, সর্বশেষ যে এখন ফেনীতে বন্যা, এই অঞ্চলে এটাকে এক ধরনের বলা হচ্ছে যে ওরা ওয়াটার অ্যাগ্রেশন। কেউ কেউ আবার বলছেন যে ভারতীয়রা এখন, বা ভারতীয়দের দেখছি আমি বাংলাদেশের গণমাধ্যমে কথা বলবার জন্য তারা অনেক উদ্গ্রীব যে এটা না আসলে আমাদের এটা সত্য না, আমরা এটা করিনি। সো এগুলো রিজলভ কীভাবে হবে? যেমন এক্ষেত্রে ক্লিয়ার কমিউনিকেশনস, আমরা তোদেরকে বলতে পারি যে তোমরা যখন গেট খুলবা একবারে ধাম করে খুলে না দিয়ে আগে জানাও, অথবা একটু একটু করে ছাড়ো। তোমার তো এত দূর হোল্ড করে একবারে ছাড়া কোনো দরকার নাই। যেমন এবার যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, এই জিনিসটা হওয়ার আগে যখন হাসিনার আন্দোলনগুলো চলতেছিল, তখন আমি কিন্তু টুইটারে এবং ফেসবুকে মিম দেখছি, ওরা ওই পানিটা দেখায় দেখায় থ্রেড দিচ্ছে। আমি শিওর আপনারাও দেখছেন বোধহয়। ওরা কিন্তু কেউ কেউ, মানে এটা সরকার না, মানে ইউজাররা, নর্মাল ইউজাররা ওই ছবি দেখায় দেখায় থ্রেড দিচ্ছিল যে এই দেখো পানি এই পর্যন্ত চলে আসছে, হাসিনা চলে গেলে খুলে দিব আমরা। সো এটা কিন্তু এমন না যে এটা কেউ জানতো না। আমি এই মিম দেখছি টুইটার এবং ফেসবুকে একদম থ্রু আউট দ্য লাস্ট মান্থ, এবং হঠাৎ করে এটা খুলে দেওয়া হলো। তো এই জিনিসগুলা যখন আসে, আমাদেরকে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল কমিউনিকেশনে যেতে হবে যে তোমার পানি যে বাড়ে, ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট লেট ইট গো ইন ওয়ান ডে। 6 ইঞ্চি করে ছাড়ো, যাতে করে আমার জিনিসটা একটু অ্যাবজর্ভ হয়ে নামে। ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাড মি, তুমি যদি বন্যা ফেলতেও চাও, একটু আস্তে ছাড়লে আমার মানুষগুলো রিয়্যাক্ট করতে সুবিধা হয়, নাহলে তো সুনামির মতো পানি আসে। একটু আস্তে আস্তে দাও, তাহলে আমি হয়তো আমার গরুটাকে সরাতে পারবো, মুরগিটাকে নিতে পারবো। তো এই ধরনের ক্লিয়ার কমিউনিকেশনস অ্যান্ড এক্সপেকটেশন সেটিং, যে আই এক্সপেক্ট ইউ টু অনার দিস কমন সেন্সিক্যাল থিংস ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাড মি, বাট ডু দিস থিংস। তো এইগুলো আমাদেরকে, ইট অল কামস ডাউন টু ক্লিয়ার কমিউনিকেশনস। কারণ ভারত আমাদের জন্য একটা রিয়ালিটি, এটা আমাদের জিওগ্রাফিক অবস্থান, এটা কোনো দিন চেঞ্জ হবে না। সো অ্যাক্টিভিস্ট এন্টি ইন্ডিয়ানিজমও কোনো কাজের কাজ না, আবার রাগ করে কথা না বলাও কোনো কাজের কাজ না, যেটা কিন্তু আমাদের একটা বড় রাজনৈতিক দল করে। তারা সমস্ত কমিউনিকেশন শাটডাউন করে বসে আছে, সেটা কোনো কাজের কাজ না। ইউ হ্যাভ টু কমিউনিকেট এবং খুব ক্লিয়ারলি বলেন ইস্যুগুলা। সো শাফকাত পন্নির, সরকারের ভবিষ্যৎ কি দেখেন? এই সরকারের ভবিষ্যৎ আর ভবিষ্যতে মানে তার পরবর্তী সরকার, তাদের জন্য আসলে পরামর্শটা কি এখন থেকেই আপনাদের দুজন? সরকারের ভবিষ্যৎ যেটা দেখি, যে যদি তারা একাগ্র চিত্তে তাদের যে রিফর্ম এজেন্ডাটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, সেটা যদি টাইম বাউন্ড হয় এবং সেখানে জনগণের সমর্থন থাকে, আমি আবারও বলবো রাজনৈতিক দলের সাথে একটা কনসেনসাস থাকে, তাহলে ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তারা একটা সময়ের মধ্যে আমাদের দেশটাকে, আমাদের যে লাইনচ্যুত রেলগাড়িকে আবার গণতন্ত্রের পথে, আবার সুশাসনের পথে, আবার প্রসপ্যারিটির পথে তারা এটাকে তুলে দিতে পারেন। বাট সেজন্য খুবই কেয়ারফুলি এবং খুব ঠান্ডা মাথায় একটা সুন্দর প্ল্যান নিয়ে এগোতে হবে। আমি একটু পররাষ্ট্রনীতির বিষয়টা যেহেতু এসছে, ওখানে একটু অবতারণা করি।
পররাষ্ট্রনীতি বা ভূ রাজনীতিতে রাগ, অভিমান এর কোনো মূল্য নেই। এগুলোর কোনো মূল্য নেই, কোনো জায়গাও নেই। সেটা ভারত হোক বা মিয়ানমার হোক, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ডস বাট ইউ কান্ট চুজ ইউর নেইবার্স। সো এই প্রতিবেশীদেরকে নিয়েই আমাদের থাকতে হবে, প্রতিবেশীদেরকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। তাই আমি আবারও বলবো যে পররাষ্ট্রনীতিতে আমরা একটা এবং আমাদের কূটনীতিতে আমরা একটা আমূল পরিবর্তন দেখতে চাই। এখানে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমাদের যে গদবাঁধা একটা প্রথাগত কূটনীতির যে সংস্কৃতি বাংলাদেশে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যদি ভারতের কথা বলি, আমার প্রশ্ন রইবে, আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই যে আমাদের দূতাবাস কতটুকু ভারতীয় নাগরিকদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে প্রজেক্ট করতে পেরেছে। যে ভারতের নাগরিকরা বাংলাদেশের সাফল্য, বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্স, বাংলাদেশের মানুষ কি চিন্তা করে, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, সেটা সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল। আর তারা কিন্তু ভারতীয় দূতাবাসের কথা বলছেন, কিন্তু যেটা শাফকাত রাব্বি খানিকটা আপনি উল্লেখ করছিলেন যে তারা তো আসলে প্রজেক্ট করেছে বাংলাদেশ মানেই হচ্ছে এক ব্যক্তি, এক্স্যাক্টলি বাংলাদেশ মানেই হচ্ছে একটি পরিবার বা একটি দল, এর বাইরে বাংলাদেশ বলে কিছু আছে সেটা তারা এক ব্যক্তি এবং একটি পরিবার, একজন মানুষকে বা একটি রাজনৈতিক দলের চিন্তা চেতনাকে প্রমোট করতে তারা ব্যস্ত ছিল। তাই রিফর্মের কথা যদি আমরা বলি, তাহলে সেখানেও একটা পরিবর্তন আনতে হবে। এবং আমি তো মনে করি যে গুরুত্বপূর্ণ দূতাবাস যেগুলো আছে, সেখানে শুধুমাত্র ফরেন সার্ভিস থেকে মানুষ যাবেন তা কেন, আমরা অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকেও সেসব দূতাবাসে অন্তর্ভুক্ত করতে পারি রাষ্ট্রদূত হিসাবে। সারা পৃথিবীতে এর নজির আছে। কারণ আমাদের তো খোল নলচে পাল্টে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে, এবং এই নতুন বাংলাদেশে এই নতুন কূটনীতিও আসতে হবে। আরেকটা বড় কথা হলো যে এর পরবর্তী পরিবেশটা কি, ভবিষ্যৎটা আমি কি দেখি, সেই প্রশ্নটায় আসি। সেটা হলো যে আমার সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা, যে আর কোনোদিন যেন আমাদের আবার এই পরিস্থিতি দিয়ে না যেতে হয় যেখানে মানুষ গুলি লেগে চোখে অন্ধ হয়ে যাবে, যেখানে আবু সাইদের মতো ছেলেরা নিহত হবে, যেখানে আমরা এক সপ্তাহ একটা অনিশ্চিত পরিবেশে ইন্টারনেটবিহীনভাবে বাস করব, এবং ইন্টারনেট অন হবে না অফ হবে সেটা কতিপয় ব্যক্তি তাদের উইমসের উপরে তারা ডিসিশন নেবেন। এবং আবার আমি কোনোদিন ওই পরিস্থিতিতে ফেরত যেতে চাই না যে আপনি আমাকে বলবেন যে শাফকাত আমার অনুষ্ঠানে একটু আসেন, এবং আমি বলবো যে না, আমি হয়তো যেতে পারবো না, কারণ গিয়ে কি বলবো ভয় লাগছে। এই যে চিত্ত জেতা ভয় শূন্য, এই যে পরিবেশে আমরা এখন এসছি, এটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা সুশাসনের কথা বলি, বাট আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সত্যিকারের গণতন্ত্র এবং সুশাসন থাকবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ তো কোনো গোল টেবিল বৈঠকের মাধ্যমে অর্জন করা দেশ না, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করা বাংলাদেশ। আমি মনে করি যে বাংলাদেশ শুধুমাত্র একটা দেশ বা একটি ভৌগোলিক ভূখণ্ড না, বাংলাদেশ একটি আদর্শ, একটা আদর্শের জন্য এই বাংলাদেশকে সৃষ্টি করা হয়েছে। আমরা এতদিন একটি রাজনৈতিক দলের আদর্শ চেতনার কথা শুনেছি, আমরা বাকি মানুষের কথা শুনি নাই। আমি চাই এমন একটা বাংলাদেশ তৈরি হবে ভবিষ্যতে, যেটা যেই সরকারি আসুক, বা আমি শুধু অদূর ভবিষ্যতের কথা না, আরও দূরের কথাও বলছি, সেখানে আমরা বাংলাদেশের এই আদর্শটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। সেটাই 53 বছরে কিন্তু আমরা এখনো পারিনি। শাফকাত রাব্বি, আমি বলবো যে এক্সপেকটেশন এবং ফোরকাস্ট, যে ওদের কী হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি ফোরকাস্ট করতে বেশি পছন্দ করি। আমি মনে করি যে ওদের খুব ক্লিয়ারলি একটা অবজেক্টিভ ডিফাইন করতে হবে, মানে হোয়াই অ্যাম আই হিয়ার, এই গভর্নমেন্ট ক্লিয়ারলি বলতে হবে, এবং এই ক্লিয়ার অবজেক্টিভের মধ্যে লিমিটেড নাম্বার অফ অবজেক্টিভ থাকতে হবে। কারণ আমরা অনেক সময় বলি যে 60টার বেশি অবজেক্টিভ দিলে ওটা করা যায় না, অ্যাকশন ওরিয়েন্টেড। হ্যাঁ, মানে সো ম্যাক্সিমাম 3-4টা অবজেক্টিভ তাদেরকে দিতে হবে, ক্লিয়ার যে এই 4টা কাজ করতে আমরা আসছি। তাহলে হবে কি, ওদের সফলতাটা প্রুভ করতেও ইজি হবে। তো ক্লিয়ার যদি অবজেক্টিভ ওরা ডিফাইন করতে পারে, যেটা এখনও করে নাই, যদি করতে পারে, তখন এই অবজেক্টিভটা কতদিনে ডিফাইন করবো সেটারও একটা ক্লিয়ার ধারণা দিতে হবে আমাদেরকে। It cannot be 6 years and it's not going to be 3 months. So it's going to be somewhere in the middle, probably towards the 3 months, then 6 years. So hopefully within 2 years. এটা হচ্ছে ক্লিয়ার অবজেক্টিভ এবং টাইম লাইন দিতে হবে।
সেটা করলে পরে মানুষের যে ওভার এক্সপেকটেশনস আছে সেটা কমে আসবে, কারণ রাইট নাও পিপল আর এক্সপেক্টিং দ্য স্কাই ফ্রম দেম। এটা কোনো সরকার দিতে পারবে না, পৃথিবীর কোনো সরকারই পারে না। সো ওভার এক্সপেকটেশনটা ম্যানেজ করতে হবে। এর বাইরে একটা জিনিস আমি দেখতে পারতেছি যেটা চ্যালেঞ্জ হয়ে যাবে এদের জন্য। একটা তো বললাম ইকোনমি, আরেকটা বললাম যে ধরেন ফরেন পলিসি রিলেটেড কিছু জিনিসপাতি আছে। ইন্টারনালি আমাদের যে ছাত্ররা এই গ্লোরিয়াস অভ্যুত্থানটা করলো, যেটা আমাদের জেনারেশন করতে পারে নাই, আপনার জেনারেশন করতে পারে নাই, নতুন ছেলেমেয়েরা যেটা করে দিল, এখন এই গ্লোরিটা থাকতে থাকতে তাদেরকে কোনোভাবে একটু ইনস্টিটিউশনালাইজ করে ফেলতে হবে, যাতে করে ধরেন তারা একটা সেট আপ পেয়ে গেল যেখানে ধরেন মানুষ হটলাইনের মতো হয়তো 200 ভলান্টিয়ার থাকবে, মানুষ ফোন করে করে তাদেরকে কমপ্লেন দিতে পারবে, তারা বসবে একটু সিস্টেম্যাটিকভাবে। তারপরে তাদেরই লোক হয়তো মন্ত্রণালয়ে থাকলো, ওই কমপ্লেইন্সগুলো তারা যেগুলো শুনতেছে, আশাগুলো যেটা শুনতেছে সেটা ইমপ্লিমেন্ট, তারা তাদের দুটো উপদেষ্টাও আছে, তাদেরকে দিয়ে এক্সিকিউট করানো। কিন্তু এই ধরেন এখন এই মুহূর্তে যে তারা রাস্তাঘাটে রাস্তা কন্ট্রোল করতেছে বা ধরেন ভলান্টিয়ার যেগুলো করতেছে, এগুলো আস্তে আস্তে কমায় নিয়ে আসে ওদেরকে ইনস্টিটিউশনাল কিছু পাওয়ার দিয়ে তাদেরকে স্কুলে ব্যাক করাতে হবে। কারণ না হলে হবে কি, এই ছাত্রদের ভূমিকাটাকে স্যাবোটেজ করা খুব ইজি। মনে করেন এখন হঠাৎ করে কেউ ছাত্রের বেশে যায়, কোথাও একটা কিছু করে ফেললো খারাপ কিছু, তখন এই পুরো আন্দোলনটা এই গ্লোরিয়াস জিনিসটাকে টেইন্ট করে ফেলবে। তো এটা একটা রিস্ক। আমি মনে করি এই সরকারের উচিত খুব তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাড্রেস করা, কারণ এটা যে কোনো কেউ অ্যাবিউজ করে ফেলবে খুব সুন। আর এর বাইরে আপনার কমিউনিকেশন স্পেসটাতে আমি খুবই উইকনেস দেখতেছি এই সরকারটা। ইনফ্যাক্ট এদের কেউই তেমন কোনো কমিউনিকেট করতেছে না এখন পর্যন্ত। কোনো একটা ডেইলি ব্রিফিং সেরকমভাবে আমি পপুলারভাবে কোথাও দেখি নাই, হয়তো একদিন দুদিন তারা দিয়েছেন, কিন্তু রেগুলার যে ডেইলি ব্রিফ, ইনফ্যাক্ট আগের তত্ত্বাবধায়ক যখন ছিল তখন কিন্তু এটা হতো। আমি ভদ্রলোকের নামটা ভুলে গেছি, জি জি, উনি এসে বলতেন যে আজকে কি কি করলাম। এইটা চালু করতে হবে। উপদেষ্টাদেরকে একটু অ্যাপ্রোচেবল হতে হবে, রিচেবল হতে হবে, যোগাযোগ করলে উত্তর দিতে হবে তাদের। তো কমিউনিকেশন একটা অভিযোগ অনেকের কাছ থেকেই, এবং উপদেষ্টারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কমিউনিকেট করতে পারেন, সেটা করতে পারেন, বা যারা তারা রিচেবল না, তারা এখন রিচেবল না, সেটা আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুনি, লোকালিও শুনি যে কেউ তাকে অ্যাপ্রোচেবল তো অবশ্যই হতো। রাইট, ওনারা একটা ফোনের লিস্ট দিয়ে দিচ্ছিলেন শুরুতেই, একটা ফোনে কেউ মেসেজ দিয়ে কোনো উত্তর পায় না। এমনকি মানে আমরা বাদ দিই, বিদেশিরা বলতেছে যে তারা টেক্সট করে কোনো উত্তর পাচ্ছে না, কারণ বিশ্বের সামনেও তো তুলে ধরতে হবে যে আমাদের এই সরকারের লক্ষ্যটা কি, তাই না? রাইট। সো কমিউনিকেশনস এ হিউজ চ্যালেঞ্জ এখন, এটাতে ওনাদের কাজ করতে হবে। এর বাইরে আই থিঙ্ক ইট ইজ টু আর্লি, মেবি আই সাউন্ডেড আ লিটল টু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা মাত্র 15 দিনের একটা সরকার, বাট উই উইশ দেম দ্য বেস্ট। এবং ওরা আমাদের সরকারটা জরুরি, তার কাজটাও জরুরি পরিস্থিতি সরকার তাকে জরুরিভাবে অ্যাড্রেস করতে হবে। তারও তো ওই হানিমুন পিরিয়ড আছে, যে ঠিক আছে একটু সময় দেওয়ার। আমার মনে হয় না যে সেটা, যেমন আপনারা উল্লেখ করছিলেন যে লতিফুর রহমানের সরকার বা অন্যান্য ক্যাটেগরি গভর্নমেন্টগুলো ক্ষমতায় এসেই আসলে প্রথম দিনেই ওই প্রথম রাতে বিড়াল মারার মতো কাজ শুরু করেছিলেন। যে সো ক্লোজিং রিমার্কস শাফকাত, 1 থেকে 1.5 মিনিট করে দুজনের জন্য। অনেক প্রত্যাশা সরকারের কাছে, অনেক প্রত্যাশা এই বিপ্লবের কাছে। বর্ষা বিপ্লব আমাদের আকাঙ্ক্ষার বিপ্লব। আমি আবারও বলবো, একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে আজকে যেরকম ভয়হীনভাবে নিঃসংকোচে কথা বললাম, নিঃসংকোচে কথা বলতে পারবো। নাগরিক হিসাবে আমার অধিকার সবসময় সমুন্নত থাকবে এবং বাংলাদেশের সঠিক আদর্শটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, সেই বাংলাদেশের প্রত্যাশায়। আমি বলবো যে অন্য অনেক দেশ আছে তারা একটা শব্দ ইউজ করে যে নেভার এগেইন, নেভার এগেইন। আমাদেরকে ডিফাইন করতে হবে কোন 2-3টা জিনিস আমরা সবসময় চিৎকার করে বলবো নেভার এগেইন। সো সেটার মধ্যে গুম খুন হতে পারে, এক্সট্রিম অ্যামাউন্ট অফ চুরি হতে পারে, কোনো একজনের পুরা দেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করার টেন্ডেন্সি হতে পারে। কয়েকটা জিনিস আমাদেরকে ডিফাইন করতে হবে এবং কনসেনসাস আনতে হবে, নেভার এগেইন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শাফকাত মুনির এবং মিস্টার শাফকাত রাফি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা শুরু থেকে শেষ পর্যন্ত নানা কথা বলেছেন, নানা পরামর্শ দিয়েছেন, নানান অবজারভেশন দিয়েছেন। শেষ কথা একজন বলেছেন যে নেভার এগেইন।
আমাদেরকে ঠিকঠাক করতে হবে। যদি আমরা আন্দোলনের বিজয়ের ঠিক আগ মুহূর্তে একজন সমন্বয়কের মুখ থেকে যিনি সরকারও আছেন তিনি বলছিলেন যে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না এবং সেটা দেখতে চান না। আমার অতিথি যিনি কথা বলছিলেন তিনি বলছিলেন যে কিছু কিছু জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে যেগুলো আমরা আর বাংলাদেশের ভবিষ্যতে দেখতে চাইবো না। সেটা মিথ্যা হতে পারে, সেটা গুম খুন হতে পারে, সেটা আয়নাঘর হতে পারে, সেটা গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ, কিংবা ওই যে আমাদের কথাবার্তা তারা আমাদের প্রাইভেসির মধ্যে ঢুকে পড়েন এবং সেটা আবার ফাঁস করে দেন, সেই কাজগুলো বন্ধ করা, এরকম কিছু কিছু জিনিস করা যেতে পারে। আরেকজন বলছেন যে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আসলে আমরা যে বাংলাদেশ আমরা 53 বছরে দেখেছি এখানে অর্জন ছিল না সে কথা আমরা বলবো না, কিন্তু অর্জনের চাইতে বিসর্জন বেশি ছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন আমরা করেছিলাম 71 সালের 16ই ডিসেম্বর, বাকি যা কিছু আমরা দেখেছি সেখানে অর্জনের চাইতে বিসর্জনের পাল্লাটা অনেক বেশি ভারী, কারণ আমাদের পোটেনশিয়াল অনেক বেশি, সেটা আমরা কাজে লাগাইনি। নতুন সরকার কি করবে তারা এখন পর্যন্ত কিছুই বলছেন না। তবে একথাও তাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষের কিন্তু, বিশেষ করে আরও বললেন বাঙালির কিন্তু এত ধৈর্য টর্য নেই, এটা যেন তাদের মাথায় থাকে। আপনি যেই হন না কেন, সবচেয়ে বড় কথা শেখ হাসিনার মতো এত প্রতাপশালী রাজনীতিবিদকেও তারা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন বা ইতিহাস বানিয়ে ফেলেছেন। প্রত্যাবর্তন আর আগামী দিনে তার বয়সকাল হবে এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেন না, সুযোগ নেই, স্বপ্ন তো অনেক পরের কথা। সরকার কি করতে পারে? ওনারা বলছেন দুজনেই এক বাক্যে যে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। স্ট্র্যাটেজি, কমিউনিকেশন নেই, রোড ম্যাপ নেই, সে কথাও বলেছেন। এবং একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করা। খুব বেশি কাজ করবার দরকার নেই, 2-3টে কাজ করলেই হবে। এবং আইনের শাসনের ক্ষেত্রে সেখানে আমার এক অতিথি বলছিলেন যে মিথ্যা, তারপরে খুন, চুরি, এগুলো বন্ধ করলেই চলবে। এগুলো বন্ধ করতে একটা উদ্যোগ নিতে পারলে। আর সবচেয়ে বড় যেটা এখন জরুরি সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে রিস্টোর করা। বিপ্লবের নামে অনেকেই এমন সব কর্মকাণ্ড করছেন যেগুলো এখন বিপ্লবকে বা ছাত্রদের বা ছাত্র নাগরিকদের প্রশ্নবিদ্ধ করছে। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনীতি আসলে একটা খুব বাজে অবস্থার মধ্যে আছে। চুরি, লুটপাট যারা করেছেন, টাকা যারা বাইরে পাঠিয়েছেন তাদের ধরলেই শুধু হবে না, একই সঙ্গে সমান্তরাল গতিতে মানুষকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে হবে যে অর্থনীতিটা ধীরে ধীরে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে যাচ্ছে। এইটুকু কাজ করলে আপাতত তারা ইতিহাসে ইতিবাচকভাবে ভালোভাবে তাদের নাম লেখাতে পারবেন। অন্যথায় যদি কেউ মনে করে থাকেন যে 3 বছর 4 বছর 6 বছর থাকবেন আর সংস্কারের গল্প শুনিয়ে যাবেন, 15 বছর 16 বছর 17 বছরে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথায় কেউ কিন্তু ভয়ের প্রজাতন্ত্রে, আমার অতিথি বলছিলেন, কেউ শব্দ করেনি কিন্তু কেউ কিন্তু গ্রহণও করেনি। কাজী মুক্তিযুদ্ধের মতো একটা ঐতিহাসিক বিষয়কেই কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। কাজী এইসব কথাবার্তা বলে আসলে খুব সুবিধা হবে না, কাজটা করতে হবে। আপনি যদি সরকারে থাকতে চান তাহলে আপনাকে ডেলিভার করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এই দায়িত্ব আপনাকে খুব বেশি জোর করে কেউ দিয়েছে সেটাও বলতে পারবেন না, কারণ অনেকটা আপনারা নিজেরাও চেয়েছেন বলেই আসলে সেখানে আছেন। না চাইলে অনেকে প্রত্যাখ্যান করেছেন, সেটাও আমরা জানি। এই দায়িত্ব গ্রহণ করতে চাননি, কাজে নিয়েছেন যখন কাজটা আপনাকে করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।